ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে বিএনপির প্রস্তুতি গুরুত্ব দেয়া হচ্ছে প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট গঠনে। আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্বাচন নির্ধারণ করব, একাধিক প্রার্থী হবে না। গতবার দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের লেজুর বৃত্তি করবে না ইসি, পালন করবে রেফারির ভূমিকা, জানালেন সিইসি। লন্ডন বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের জন্য দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট, তিনটি বিষয় সামনে রেখে আপাতত ভোটের কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। এরই মধ্যে প্রার্থী বাছাই করা হয়েছে কয়েকটি জরিপ। কোন্দল নিরসনে নেওয়া হচ্ছে কৌশল। বিএনপি নেতারা জানান প্রত্যেক আসনে একজনই পাবে ধানের শীষের চিঠি। আর যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট হলেও মনোনয়নে গুরুত্ব পাবে জনভিত্তি। আরিফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কারচুপির অভিযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী লড়াই ছেড়ে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে মনোযোগী হয় বিএনপি। এরপর শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি দলটি। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর এখন ভোটের প্রস্তুতিতে চোখ তারেক রহমানের। এ অবস্থায় দলটির বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। 5 আগস্টের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী অসংখ্য প্রার্থী নেমেছেন গণসংযোগে। অবশ্য দলটির হাইকমান্ডও উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছেন। সেই অনুযায়ী অতীতের সংসদ নির্বাচনের অভিজ্ঞ প্রার্থী নাকি 2018 সালের মতো একাধিক প্রার্থীকে চিঠি দেওয়ার কৌশল নিতে যাচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড। মাঠ পর্যায়ে প্রার্থী সিলেকশন থেকে শুরু করে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রীয়ভাবে সেটা প্রণয়ন করা, যদিও আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি, এবং অন্যান্য বিষয় যেগুলো নির্বাচনমুখী আমাদের করা দরকার হয়, সাংগঠনিক কাঠামো, এসব কিছু আমরা অলরেডি চলমান, কিন্তু তারপর আমরা এর উপরে একটু জোর দিতে হবে। এখন আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্বাচন নির্ধারণ করব, একাধিক প্রার্থী হবে না। গতবারের মতো দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে, নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও কয়েকটি সার্ভে করেছেন, আরও করবেন, যার ফলে ছাঁকনিতে নিশ্চয়ই যোগ্যতম ব্যক্তি উঠে আসবেন এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে। 31 দফার আলোকে হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। সেখানে জুলাই সনদের কিছু অমীমাংসিত বিষয় যুক্ত করার পাশাপাশি থাকছে দেশ বাঁচানোর আহ্বানে নতুন চমক। যে সকল সংস্কার বিষয়ে ঐক্যমত হবে, তো সেগুলোরও কিছু কিছু প্রতিফলন থাকতে পারে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে। গণ আন্দোলন পরবর্তী নির্বাচনী সমীকরণে এগিয়ে থাকলেও যুগপৎ আন্দোলনের সঙ্গীদের যৌক্তিক আসন দিতে চায় বিএনপি। এরই মধ্যে 6 সমমনা দলের নেতাকে সহযোগিতা করতে চিঠিও দিয়েছে দলটি। জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দল ছাড়া বাকিদের কাছে রাখতে চান তারা। আমরা তো যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিল তাদের সাথে আমাদের একসাথে নির্বাচন আন্দোলন সবই করার কথা ছিল, আমরা সেইভাবেই এগুচ্ছি। দল যদি ক্ষমতায় যায় তখন নানাভাবে পুরস্কৃত করা যায় একজন ব্যক্তিকে, তখন সেটা বিবেচনা করা হবে, কিন্তু নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যার ইলেক্টেবিলিটি আছে। বড় নেতা কিন্তু নির্বাচনে নির্ঘাত জামানত বাজেয়াপ্ত হবে, এ ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত নয়। বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের সব সাংগঠনিক শাখায় দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হবে কেন্দ্র ভিত্তিক কমিটি।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোটের তারিখ নির্ধারণে এখনো সরকারের কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। লন্ডনের যৌথ ঘোষণা ইসির কাছে পরিষ্কার নয়। সেখানে বলা হয়েছে যদি সব ঠিক থাকে তবে ফেব্রুয়ারিতে ভোট। যদির অর্থ বুঝতে সরকারের সাথে যোগাযোগ করবে ইসি। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা ইসি। লন্ডনে যৌথ ঘোষণার আগে দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানে নিশ্চয়ই আরও অনেক বিষয় এসেছে। কমিশন সে আলোচনার প্রভাব জেনে তারিখ নির্ধারণে আগাবে। তবে ভোটের সব প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান সিইসি। এবার ভোট চুরির কোনো সুযোগ দেবে না নির্বাচন কমিশন। ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে, কোনো দলের লেজুর বৃত্তি নয়। যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছে একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। বিএনপির সাথে সরকারের কোনো দূরত্ব ছিল না। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্টি উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। ঈদের পর প্রথম কার্যদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কথা বলেন আরও 4 উপদেষ্টা। বলেন এবারও স্বস্তিতেই কেটেছে ঈদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। টানা 10 দিনের ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ কেটেছে আনন্দেই। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ফুরফুরে মেজাজেই। সচিবালয়ে উপদেষ্টারাও কুশল বিনিময়ের পাশাপাশি কথা বলেন নানা ইস্যুতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। উপদেষ্টা জানান নির্বাচন যখনই হোক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। এবার বাড়ি যাওয়ার সময় যানজট তৈরি হলেও ঈদ স্বস্তিতেই কেটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। আর প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন কোরবানির পশুর সংকট হয়নি এবার। এইটা আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে আর কি। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে নারী নির্যাতন বন্ধে সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে চলছে বিক্ষোভ। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে সংকট সুরাহার আহ্বান জানিয়েছেন ইশরাক। সকালে নগর ভবনের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন শপথের দাবিতে
বিরতিহীনভাবে চলবে আন্দোলন। জানান এখন থেকে নগর ভবন চলবে তাদের তত্ত্বাবধানে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে। ইশরাকের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাজনীতির কারণেই তার শপথ হচ্ছে না। সরকারকে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানান ইশরাক। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ প্রমাণ করে অর্থ পাচারের দাবির যথার্থতা আছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, পাচারকৃত অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। সম্প্রতি বেক্সিমকো গোষ্ঠীর শায়ান ও শাহরিয়ার রহমানের 9 কোটি এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 17 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর 10 থেকে 13 জুন লন্ডন সফর করেন। প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে তার এই সফর হলেও এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলাদাভাবে বেশ কয়েকটি বৈঠক করেন। 11 জুন গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স এবং IACCর মধ্যে চলমান সহযোগিতার প্রশংসা করেন। নিয়ে আসলে পরে সুবিধা হলো যে আমাদের আপফ্রন্ট কোনো টাকা খরচ করতে হলো না, তারাই খরচ করবে এবং পরবর্তীতে টাকা উদ্ধার হলে পরে একটা সার্টেন পার্সেন্টেজ, হয়তো সেটা 15% হতে পারে, 20% হতে পারে, তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দিবে। তো এই ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এটা নেগোসিয়েশনের ব্যাপার এবং কত টাকা উদ্ধার করতে পারে তার উপর ডিপেন্ড করবে। আন্দোলনরত NTRC এর নিবন্ধন প্রত্যাশীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা করেছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর নিবন্ধন প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাধা দেয় পুলিশ। পুলিশি প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। রাবার বুলেটে বেশ কয়েকজন আহত অবস্থায় প্রেস ক্লাবের সামনে শুয়ে পড়েন। পুলিশ তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওরা বিনা উস্কানিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। অতি উৎসাহী স্যার। আমি বলি আমরা স্যার ছবি তুলে রাখছি, সবাইকে ওই পাশে পাঠিয়ে দাও। পাঠাবো স্যার, তোমরা 5 জন আসো, আমি নিয়ে যাব। এর আগে সকালে রাজধানীর ইস্কাটনে ফলাফল বাতিলের দাবিতে NTRC ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেবার পরও তাদেরকে ফেল করানো হয়েছে। কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 29 জনকে ফেল করাই দিছে, আবার কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 30 জনকে পাস করাই দিছে। কোরআনে কয়টা সূরা আছে আমি বললাম, তারপর বললো উহুদ যুদ্ধ কত সাল হয়েছে আমি বললাম, বদরের যুদ্ধ কত সাল হলো আমি বললাম, মাশাআল্লাহ আপনি খুব ভালো হয়েছে, আসতে পারেন। তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি আমি ফেল। আমি নিজেই ভোরকার জন্য বাতিল হয়েছি। আমার বোর্ডে একজন শাড়ি পরেছে, সে এলাও হয়েছে। আমি 13টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি আমার ফেল আসে, তখন আমাদের মন মানসিকতা কোথায় থাকে? গত 4 জুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে NTRC। 81,209 জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পাশ করেন 60,521 জন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এ মামলার আসামি সাবেক পুলিশ সদস্য এসআই আমির হোসেন সহ 4 জনকে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে হয় শুনানি। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি চালিয়ে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফুদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরও আনা হয় যাত্রাবাড়ি এলাকায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকে। এই মামলাগুলোয় 2 মাসের সময় নিয়ে আগামী 17 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। দুপুরে শহরের মুনজিবপুর এলাকায় রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, অভিযানে একটি রাইফেল, মাদক ও মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রিফাত আমিনের ছেলে সাফায়েত সরওয়ার রুমনকে। অভিযানের শুরুতে বাড়ির 2য় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। আমরা আটক করলাম একজনকে, তার পরিচয় সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানি না, আমরা গিয়ে ইনভেস্টিগেট করব। আর দ্বিতীয় হচ্ছে আমরা একটা এয়ারগান পেয়েছি, মেরিন টার্কি, আমরা ইয়াবা পেয়েছি 300+ হবে, বাট এখনও কাউন্ট করিনি আমরা। দীর্ঘ 10 দিনের ঈদের ছুটি শেষ হলেও চিরচেনা রূপ ফিরে পায়নি রাজধানী ঢাকা। কর্মদিবসেও রাস্তার যানজট ছিল তুলনামূলক কম। অফিস আদালতে ছিল ঢিলে ঢালা ভাব। রাজধানীর ব্যস্ত রূপে ফিরে যেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে মনে করছেন কর্মজীবীরা। কানে তালা লেগে যাওয়া গাড়ির হর্ন, যানবাহনে ঠাসার রাস্তা বা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, এসবই মনে করিয়ে দেয় কর্মব্যস্ত রাজধানীর কথা। এরই মধ্যে যারা রাজধানীতে ফিরেছেন তাদের মাঝে শুরু হয়েছে জীবনযুদ্ধে এগিয়ে থাকার সেই পুরনো প্রতিযোগিতা। সপ্তাহের প্রথম দিন সড়কের সিগন্যালগুলোতে ছিল গাড়ির চাপ, তবে যাত্রীদের খুব একটা অপেক্ষা করতে হয়নি। বাসে চড়ার ক্ষেত্রেও ছিল না চিরচেনা হুড়োহুড়ি। যারা কর্মস্থলে তাদের মাঝেও ছিল ঢিলেঢালা ভাব। সব প্রতিষ্ঠানেই ছিল ঈদ শুভেচ্ছা বিনিময় আর উৎসবের গল্প। পারিবারিক বন্ধন দৃঢ় করতেই 1-2বার এমন দীর্ঘ ছুটির প্রয়োজন বলে জানান কর্মজীবীরা। ঈদের বন্ধে যেহেতু কোরবানির ঈদ, একটু বেশি বন্ধ হলে সবাই কোরবানিটা ভালো করে দিতে পারে, এটা ভালোই হয়েছে, বেশি বন্ধ হয়েছে। ফ্যামিলির কথা তো আসলে অনেক মনে পড়তেছে। ঢাকাতে আসার পর কাজে হয়তো মনোযোগী হয়ে কাজ করতেছি, কিন্তু তারপরেও মনটা যেন মনে হচ্ছে বাড়িতেই পড়ে আছে। ঈদে হয়তো যানজট হতে পারে, তাই চিন্তা করে ভারতেও কিন্তু ঢাকাতে পৌঁছেছি। এখন নতুন কাজে আসছি, উদ্যমের সহিত কাজ করছি, ভালোই লাগতেছে। ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যাংক পাড়াতেও। আর্থিক লেনদেনের জন্য প্রতিটি ক্যাশ কাউন্টারেই ছিল ভিড়। বাসায় আব্বা আম্মা আছে, সবার কথাই মনে পড়ছে। আরও কয়েকদিন ছুটিটা যদি লম্বা হতো আর একটু ভালো লাগতো আর কি। অস্থিরতা থাকতো যে বাড়ি যাব, আবার খুব দ্রুত ব্যাক করতে হবে, ঈদের ছুটির পরপরই অফিস শুরু হচ্ছে, এই অস্থিরতাটা আমাদের মধ্যে ছিল না। খুব শান্তি মতোই গিয়ে ঈদ সম্পন্ন করতে পেরেছি। ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আমার হয়তো কর্মজীবনে 6 বছর, এর ভিতর সবচেয়ে বেশি ছুটিটা আমি এবার পেয়েছি। মিস করছি ফ্যামিলিকে, যেহেতু ফ্যামিলি ছেড়ে চলে আসা। ঈদ আর দীর্ঘ ছুটি শেষে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। যাদের মাঝে শ্রমজীবী আর বেসরকারি কর্মজীবীর সংখ্যাই বেশি। দফায় দফায় ছুটি শেষে রাজধানী ফিরবে তার ব্যস্ত চিরচেনা রূপে, এমনটি প্রত্যাশা সকলের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPPর জনবলকে চাকরিতে বহাল এবং রাজস্ব করার দাবিতে মানববন্ধন করেছে কর্মচারীরা। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে 3 দফা দাবি তোলেন তারা। কর্মচারীরা জানান, 2020 সালের 8ই মার্চ মহামারী করোনা শুরুর পর তাদের পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ দেয়। পরবর্তীতে ধাপে ধাপে মেয়াদ বৃদ্ধি করে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প চলমান ছিল। কিন্তু 2025 সালের 25 মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখা থেকে চিঠি দেওয়া হয়, তাতে কাজ থেকে তাদের বিরত থাকতে বলা হয়।
এরপর থেকেই বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবি জানান ইআরপিপি কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা। আষাঢ়ের প্রথম দিন আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয় বর্ষা ঋতু। প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতি বছর আয়োজন করা হয় বর্ষা উৎসব। সকালে সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বর্ষা কথন, গান, নৃত্য সহ নানা সাংস্কৃতিক আয়োজনে বরণ করা হয় বর্ষা। আয়োজকরা জানান, দেশের শ্রমজীবী মানুষের সুখ দুঃখের আখ্যান তুলে ধরাই উদীচীর বর্ষা উৎসবের প্রধান লক্ষ্য। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে এই ঋতু বিশেষ গুরুত্ব বহন করে।